তবে শুরুই করতে চাই আইন এবং অভিবাসন সংক্রান্ত তথ্য দিয়ে। এবং আমাদের সাথে আছেন আমার খুব প্রিয় একজন মানুষ, অ্যাটর্নি খায়রুল বাশার, এবং যার সহযোগিতা এবং তথ্য নিয়ে আপনাদের কাছে আমি সবসময় যে লেটেস্ট আপডেট ইমিগ্রেশন রিলেটেড তথ্যগুলো আছে সেগুলো পৌঁছাতে পারি। শুরুতেই জানতে চাই কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। নিউ ইয়র্কে যেহেতু সামারের আমেজ একটু অন্যরকম ফিল হয়, যেহেতু শীত প্রধান এই দেশটি। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বেশ কটি বিষয় আছে, তার মধ্যে আপনাকে পাওয়া মানে হচ্ছে আমি কেস স্টাডিজ এর আলোকে শুরু করতে চাই। অর্থাৎ কোন কেসটি নিয়ে আপনি গত সপ্তাহে একটু আলোচনায় ছিল, কিংবা উইন করেছেন, কিংবা আপনার মনে হয়েছে এই তথ্যটি আমার দর্শকদের জানানো দরকার। তো কেস স্টাডিজ এর আলোকে কোন কেসটি নিয়ে আজকে আলোচনা করব অনুষ্ঠানের শুরুতে? ধন্যবাদ। তা অনেক কেসে তো করে থাকি, আমি মূলত ইমিগ্রেশন কেসে করি। তো আমার ডিসিতে একটা স্মল অফিস আছে এবং আমি ডিসির ওয়াশিংটন ডিসিরও লাইসেন্সড। সো আমার কিছু ডিপ্লোম্যাট, ফরেন অ্যাম্বাসেডর, কিছু এমবেসির কিছু ক্লায়েন্ট আমাদের আছে আমার অফিসের। তো এর মধ্যে রিসেন্টলি আমার একটা উইন, আপনি জানেন কিনা জানি না, ইমিগ্রেশন লয়ের আন্ডারে সেকশন 13 বলে একটা প্রভিশন আছে। এটা হচ্ছে ডিপ্লোম্যাট যারা আছে, এ ভিসা, G1, ন্যাটো বা ইউনাইটেড নেশনের যারা ডিপ্লোম্যাটস আছে তাদের জন্য একটা সিমিলার টু অ্যাসাইলেম, নর্মাল অ্যাসাইলেম আমি যদি বলে থাকি। ইটস নট রেগুলার অ্যাসাইলেম, এটা ডিপ্লোম্যাটদের জন্য যারা হয়তো বা বাংলাদেশে রিটার্ন করতে পারবে না ডিউ টু সার্কামস্টেন্সেস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল। তাদের যেমন রিজিম চেঞ্জ হতে পারে, তাদের গিয়ে হয়তো বা কোনো পারসিকিউটেড করতে পারে কারেন্ট গভর্নমেন্ট। তো এসব কারণে তারা সেকশন, ইনক্লুডিং ফ্যামিলিজ। সো আমার যে ক্লায়েন্ট ছিল, হি ইজ ফ্রম, আমি নাম নেব না কোন কান্ট্রির, ফ্যামিলি মেম্বার, স্পাউস, টু মাইনর চিলড্রেন অ্যান্ড প্যারেন্ট, তার মা একসাথে থাকতো আন্ডার A1 ভিসা। ফর এক্সাম্পল কোন একটা এমবেসির ধরেন কাউন্সিলর, তো তাকে যখন হাই অফিসিয়াল, তাকে যখন রিকল করলো হোম কান্ট্রি থেকে, সে যাবে না, কারণ গেলে হয়তো তাকে দে উইল টেক সাম অ্যাকশন এগেইনস্ট হিম। তো যার কারণে সে অ্যাপ্লাই করলো আন্ডার সেকশন 13। ওইখানে কিন্তু এই সেকশন 13 এর আন্ডারে তাদের ওয়ার্ক পারমিট হয় এবং পরবর্তীতে গ্রিন কার্ডও হয়। তো এই রিসেন্টলি আমার এই ক্লায়েন্টের পুরো ফ্যামিলি ওরা ওয়ার্ক পারমিট হলো এবং তাকে হি ক্যান ওয়ার্ক লিগালি। তো এই রিসেন্টলি আমার গত সপ্তাহে অ্যাপ্রুভ হলো আর কি, আমার ডিসির এক ক্লায়েন্ট, হুইচ ইজ, আমি জানি না এটা আমার ভিউয়ার্সদের জন্য কতটুকু অ্যাপ্লিকেবল, বাট এটা আমার রিসেন্ট একদম আমি আলাপ করতে পারি আর কি, বলতে পারি। অবশ্যই। এবং বর্তমান বাংলাদেশেও যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছেন, অনেক সরকারি কর্মকর্তা কিংবা হাই অফিসিয়াল আসতে চান, যারা ফরেন সার্ভিসে জব করেন না কিন্তু নর্মাল হয়তো কোনো গভর্নমেন্ট সেক্টরে আছেন, তারাও কি আবেদন করতে পারেন এই সেকশন 13 এ? না, সেকশন 13 এখানে থাকতে হবে। আচ্ছা, ইনসাইড আমেরিকা। হ্যাঁ, এটা অনলি ফরেন ডিপ্লোম্যাটস এর জন্য, যারা এখানে থাকে ডিউটিতে, ডিপুটেশনে, ওরা অফিসিয়াল ডিউটিতে থাকার পরে যখন তাদের রিকল করা হয় বা রিজিম চেঞ্জ হয়, গভর্নমেন্ট চেঞ্জ হয় কোনো কারণে, তখন দে ক্যান টেক দিস অপরচুনিটি এখানে অ্যাপ্লাই করার জন্য আন্ডার সেকশন 13। আচ্ছা। এবং এই বিষয়টি নিয়ে আমি আরেকটু জানতে চাই, যারা সরকারি কর্মকর্তা কিন্তু ফরেন সার্ভিসে জব করেন না, তারা কি কোনো স্পেশাল ভাবে আসতে পারেন কিনা? ও বাংলাদেশ থেকে এখানে আসার জন্য? তাদের জন্য ওই এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে অনেক সময়, ইউনাইটেড নেশনের কোনো প্রোগ্রাম থাকতে পারে, অফিসিয়াল, ইটস অনলি অফিসিয়াল প্রোগ্রাম আসতে পারে, প্রাইভেটলি তো তারা আসতে পারবে না। প্রাইভেটলি আসতে হলে পার্সোনাল V1 ট্যুরিস্ট ভিসা আসতে পারে, অথবা আদার প্রোগ্রাম হায়ার স্টাডিজের জন্য আসতে পারে, অনেকে আসে পিএইচডি করার জন্য এখানে। So this is the program for high official আমাদের দেশের যারা আছেন বাংলাদেশ থেকে, ফ্রম বাংলাদেশ। আমরা একজন প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি কমপ্লিট নয়, তারপরও যেটি সারাংশ সেটি হচ্ছে ঢাকায় এম্বাসিতে
আমেরিকার এম্বাসিতে ভিজিট ভিসা এখন কেমন দেয়া হচ্ছে, নাকি আগে থেকে একটু কঠিন করা হয়েছে? ওয়েল আমি তো রিসেন্টলি শুনলাম এখন খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। রিসেন্ট একদম লাস্ট উইকের একটা ইনফরমেশন আসছে। সো এখন খুব তাড়াতাড়ি নাকি ইনফরমেশন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে এবং ভিসা ইস্যু হচ্ছে, লোকজন আসছে। তো সেটা আমাদের আই ডোন্ট নো আদারওয়াইজ কোনো নেগেটিভ কোনো হচ্ছে কিনা, হচ্ছে কিন্তু। আমরা গত সপ্তাহে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে কোর্ট থেকে কাদের অ্যারেস্ট করা হচ্ছে কিংবা ডিপোর্ট করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছ থেকে আমি শেষ আপডেটটি নিতে চাই। এখন কি অবস্থা? আদৌ কি আদালত প্রাঙ্গণ থেকে এরকম ভাবে আটক করা হচ্ছে কিনা এবং কাদের আটক করা হচ্ছে? ওয়েল আদালতের কোর্টরুম থেকে না, হলওয়ে থেকে। হলওয়ে ইজ এ পাবলিক, ইটস নট আন্ডার কোর্টরুম। তো পাবলিক হলওয়েতে যাদের কেস ডিসমিস হয়ে যাচ্ছে, স্পেশালি লাস্ট 4 ইয়ার্সে প্রায়র অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে যারা বর্ডার দিয়ে আসছে, বর্ডার দিয়ে আসার সময় অনেকের ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ হয়। ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ হওয়ার পরে এনটিএ ইস্যু হয়। এনটিএ ইস্যু হওয়ার পরে ওদের কোর্টে কেস থাকে, তারা দেয়ার ফাইন। আবার অনেকের জাস্ট উইদাউট ইন্টারভিউ প্যারোল দিয়ে ওন রিকগনাইজেশন ছেড়ে দেয় এবং কোর্টে তাদের একটা ডেট দেয়। ওই কোর্ট ডেটে অনেকে করে কি আপনাকে অ্যাসাইলাম ফাইল করতে হয়। অনেকে 1 ইয়ারের মধ্যে অ্যাসাইলাম যদি ফাইল না করে কোর্টের জাজের কাছে গেলে ওদের কেসটা ডিসমিস হয়ে যায়। ডিসমিস হয়ে গেলে সো ওদের কোনো রিলিফ নাই, তাদের আইসে ধরে নিয়ে এক্সপার্ডাইটেড রিমুভালে নিয়ে যাচ্ছে। এক্সপার্ডাইটেড রিমুভাল হচ্ছে সেকশন 212D5 আন্ডার সেকশন। এই সেকশনে 2 ইয়ার্সের নিচে যারা আছে, যাদের কেস ডিসমিস হয়ে যাবে, কোনো রিলিফ নেই, তাদের ম্যান্ডেটরি ডিটেনশনে নিয়ে ওদের ডিপোর্ট করে দেবে। এটাই এদের করা হচ্ছে। আর সেকেন্ডলি, অনেকের বর্ডার দিয়ে ক্রস করার সময় এনি বর্ডার এনটিএ ইস্যু না করে তাদের ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে তাদের কোর্টে কোনো হিয়ারিং ডেট থাকে না। না থাকার কারণে অনেকে অনেক অ্যাটর্নি বলেন বা প্রাইভেটলি ইউএসসিআইএস অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করার পরে ওদের তখন কেসগুলা ডিসমিস হয়ে যাচ্ছে। ডিসমিস হওয়ার পরে ওদের অ্যাডভাইস করে তোমরা ইয়েতে যাও, আইসে কমিউনিকেট করো, আইসের সাথে যোগাযোগ করো। এখন আইসের কাছে যখন ওরা রিপোর্ট করতে যায়, তাদের তখন ডিটেইন করে বলে যে মানে উই উইল টেক ইউর ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ। সো এখন তো ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ মোস্ট লাইকলি সবারই নেগেটিভ। তো নেগেটিভ মানে ইউ ডোন্ট হ্যাভ এনি ফিয়ার। তো নেগেটিভ হলেই দে ক্যান ডিপোর্ট এনি এলিয়েন ডাইরেক্টলি। সো এই শ্রেণীর এই কয়েক ক্লাসের লোকদের আইস কোর্ট হাউস বলেন, হলওয়ে থেকে বলেন, কোর্ট হাউস থেকে ইনসাইড দ্য কোর্ট হাউস থেকে পারে না, বাট হলওয়ে থেকে তাদের তাদের আইস যখন ডিসমিস করে দেয়, জাজ নিয়ে ডিটেইন করে এবং তাদের ডিপোর্ট করে দেবে। দিস ইজ হ্যাপেনিং রাইট নাও। আর সে কারণে বলছিলাম আদালত প্রাঙ্গণ থেকে, কারণ কোর্টের ভেতর থেকে তো অ্যারেস্ট করার কোনো আরেকটি বিষয় আমি একটু জানতে চাই। আপনি বলছিলেন যে কাদের আটক করা হচ্ছে, আসলে কি করণীয় এই মুহূর্তে? অনেকেই ভয়ে আছেন, আতঙ্কে আছেন। ওয়েল এখন এই মুহূর্তে যাদের ডিসমিস করছে এবং ম্যান্ডেটরি ডিটেনশন যাদের হচ্ছে, ওদের কোনো অপশন নেই। আবার জাজে অনেকে ডিসমিস করার পরে ওদের আপিলের একটা অপশন দেয় 30 days এর মধ্যে, কিন্তু 30 days আপিল করার পরও দে উইল বি ডিটেইন, ওদের ডিটেনেই থাকতে হবে। বন্ডের কোনো অপশন নেই, প্যারোলের কোনো অপশন নেই। বন্ড হচ্ছে না এখন, যেহেতু জাজদের পাওয়ার আন্ডার 2 কেসেস, 2টা কেস আসছে। আমি জানি না কেসগুলো আমি সাইড করবো কিনা, অনেকে তো হয়তো বা বলতে পারি। 2টা কেস, একটা এমএস আর একটা কিউলি, বিআই এর বোর্ড অফ আপিল এর রিসেন্ট কেস, একটা 19 এর, একটা গত মে মাসের। এই 2 কেসের আন্ডারে বর্তমান ইমিগ্রেশন জাজদের যারা ডিটেইন থাকে, তাদের কোনো জুরিডিকশন নাই বন্ড দেওয়ার। সো এদের বন্ড দেওয়া হবে না এবং ডিটেইন থাকবে যদি ডিটেনশনে থাকে। আর যাদের ক্রেডিবল ফেয়ার পজিটিভ হবে, তাদের ডিটেনশনে থাকা অবস্থায় অ্যাসাইলামের আপনার
মাস্টার ক্যালেন্ডার হিয়ারিং থেকে ইন্ডিভিজুয়াল হিয়ারিং পর্যন্ত হবে। এখন ইন্ডিভিজুয়াল হিয়ারিং এ যদি উইন করে দে ক্যান কাম আউট ফ্রম দ্য ডিটেনশন সেন্টার। এখন এটাই চলছে আর কি। আমরা এই প্রসঙ্গে আসবো আর একটু সতর্ক থাকার জন্য আমরা দুটো প্রশ্ন নিয়ে নিতে চাই। খানু প্রশ্ন করেছেন 2024 সালে তিনি ডিসেম্বরে ইন্টারভিউ দিয়েছিলেন এবং যিনি তার সাক্ষাৎকারটি নিয়েছেন তিনি সব কাগজপত্র দেখে শুধু জিজ্ঞেস করেছিলেন উনার ইনকাম কত এবং আপনি কতদিন থাকবেন। এরপর উনি একটি কাগজ উনাকে ধরিয়ে দেন এবং এরপরে কোনো মেসেজ নেই এবং কোনো ডিসিশনও এখন পর্যন্ত আসেনি। এখন তিনি কি করতে পারেন? আমি প্রশ্নটা বুঝতে পারিনি। কোথায় ইন্টারভিউ হয়? ঢাকায় এম্বাসিতে। ও আচ্ছা আচ্ছা। তো উনি হয়তো তিনি ভিজিট ভিসার জন্য দাঁড়িয়েছিলেন। এখনো যদি পেন্ডিং থাকে, যদি ডিনায়াল যদি কোনো নোটিশ না আসে, উনি ইমেলে যোগাযোগ করতে পারেন। পাবলিকদের একটা ইমেল থাকে, আর যদি কোনো অ্যাটর্নির সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, অ্যাটর্নিদের স্পেশাল একটা মেইল বক্স থাকে। আমাদের যেমন আমরা যদি ইমেল দিই, আমাদের ইমেল উইদিন 3 to 7 days মধ্যে আমাদের রেসপন্ড করে অ্যাটর্নিদের। সো এটাও করা যেতে পারে কোনো অ্যাটর্নি শরণাপন্ন হয়ে, আর নাইলে নিজে করতে পারে। নিজে করলে আমাদের পাবলিক ডোমেইন যেটা আছে ওয়েবসাইটে, ওখানে একটা ইমেল থাকে, ওখান থেকে আপনারা ইমেল করে স্ট্যাটাস ইনকোয়ারি করতে পারেন। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন মীরা, তিনি বলেছেন আপা আমি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে চাচ্ছি, কোনটি করলে বেটার হবে, L1 অর E2? ওয়াল অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, উনি কোন স্ট্যাটাসে আছে ওটা জানতে হবে প্রথমে। কোন স্ট্যাটাস থেকে আপনি চেঞ্জ করবেন অন্য স্ট্যাটাসে। সো আমি সেটা যদি না জানি, আই ক্যানট অ্যাডভাইস প্রপারলি। বাট নর্মালি চেঞ্জ অফ স্ট্যাটাস যদি কেউ B1 B2 তে এখানে ট্যুরিস্ট ভিসায় আসে, তারা চেঞ্জ করে F1 এ যেতে পারে। F1 স্ট্যাটাস চেঞ্জ অফ স্ট্যাটাস। আর অনেকে যায় L1 যদি করেন ইজ ইন্টার কোম্পানি ট্রান্সফার, ইটস নট এ চেঞ্জ অফ স্ট্যাটাস। ইটস a little bit complicated, এটা আপনাকে ফরেন কোম্পানি থাকতে হবে। আর E2 হচ্ছে ইনভেস্টমেন্ট, ওটাতে যেতে পারেন ওনার যদি ইনভেস্টমেন্টের কোনো ক্যাপাবিলিটি থাকে। মিনিমাম অ্যামাউন্ট, থ্রেশহোল্ড অ্যামাউন্ট যদি $100,000 যদি উনি শো করতে পারেন, তাহলে উনি E2 তে যেতে পারেন, প্রোভাইডেড উনি লিগালি এখনো লিগাল স্ট্যাটাসে আছেন। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, তিনি 2023 সালের অগস্টে ইউএসএ তে এসেছেন F2 ভিসাতে এবং F1 আসা ওয়াইফ। এরপর তিনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আবেদন করেন 2024 সালে। পরবর্তীতে তিনি ওয়ার্ক পারমিট এবং সোশ্যাল সিকিউরিটি পেয়েছেন এবং তার ওয়াইফ বর্তমানে মাস্টার্স শেষ করে ওপিটিতে রয়েছেন এবং তিনি ফুল সেমিস্টার 2025-এ পিএইচডি তে ভর্তি হবার জন্য প্রিপারেশন নিচ্ছে। এখন কি তিনি তার ওয়াইফের স্ট্যাটাসে চলে যেতে পারেন? তার ওয়াইফ যদি কোনো ধরনের ওপিটি থেকে যে স্ট্যাটাসে যাক, নাকি অ্যাসাইলাম কোন স্ট্যাটাসে, এবং তিনি কি অ্যাসাইলাম উইথড্র করে আবার F2 ভিসাতে যেতে পারেন কিনা? Well, it's very complicated situation. উনি F1 এ আসছিলেন বা F2 তে আসার পরে যখন অ্যাসাইলাম করেন, তাহলে উনি তার কোনো প্রিভিয়াস কোনো স্ট্যাটাসে নাই। অ্যাসাইলাম স্ট্যাটাস ইজ নট লিগাল স্ট্যাটাস, ইজ এ টেম্পোরারি রিফিউজি স্ট্যাটাস। ওই স্ট্যাটাস থেকে আপনি ইউ ক্যানট গো ব্যাক টু ইউর প্রিভিয়াস স্ট্যাটাস এগেইন। এবং ওপিটিতে আপনার ওয়াইফ যদি থাকে, যে প্রশ্ন করলেন, উনি ওনার ওয়াইফের স্পাউসে F2 স্ট্যাটাসে আর যেতে পারবেন না, কারণ আপনি ইউ অলরেডি ইন you change your status, you lose that status, so you cannot go back. So asylum status jara থাকেন, it's on one way street. Once you file an asylum, you stuck, you have to fight through it, or আপনার যদি কোনো আদার রিলিফ থাকে, অনেকে হয়তো বা ইউএস সিটিজেনকে বিয়ে করে, যেমন যারা সিঙ্গেল থাকে, তাদের কোনো যদি এরকম অপশন থাকে, দে ক্যান ডু দ্যাট। আদারওয়াইজ আর কোনো স্ট্যাটাসে যাওয়া সম্ভব না আমার জানা মতে। আচ্ছা, মানে অ্যাসাইলাম করার পরে কোনো পথই আর খোলা থাকে না ব্যাক করার, রাইট? যেটি আপনি বলছিলেন। দ্যাট ইজ কারেক্ট, ইয়েস।